আলো অন্ধকারের অনিবার্য চক্র এবং অন্যান্য গল্প লিখেছেন পবিত্র অধিকারী। পাঠ করেছেন আশিস হাজরা এবং সঞ্চয়িতা বিশ্বাস। আলো অন্ধকারের অনিবার্য চক্র। সৃষ্টির আদি লগ্নে যখন অনন্তের স্থাপত্য প্রথম পূর্ণতা পেল, তখন তার স্থপতি এয়ন অনুভব করেন এক গভীর ক্লান্তি। যখন ওনার সামনে কোনো সিদ্ধান্ত নেওয়ার পরিস্থিতি আসে, তখন তিনি একটিমাত্র পথ বেছে নেন না, বরং প্রতিটি সম্ভাব্য বিকল্প ভিন্ন ভিন্ন স্বতন্ত্র মহাবিশ্ব সৃষ্টি করে। সিদ্ধান্ত গ্রহণের মুহূর্তে মহাবিশ্বটি শাখা প্রশাখার মতো বিভক্ত হয়। প্রতিটি শাখায় একটি ভিন্ন পরিস্থিতি বাস্তবে রূপ নেয়। এভাবে অগণিত ভিন্ন ভিন্ন মহাবিশ্বে অগণিত ঘটনা একই সঙ্গে ঘটতে থাকে। আমাদের এই মহাবিশ্বটি ওনার নেওয়া কোটি কোটি বিকল্পের মধ্যে কেবল একটির প্রকাশ। মূল কথা হল, সব সম্ভাবনাই বাস্তবে বিদ্যমান এবং সত্য। কিন্তু তিনি তার ব্রহ্মাণ্ড স্থপতির আসনে বসে দেখলেন, যে মহাজাগতিক প্রকল্প তিনি অসীম প্রেম আর জ্ঞান দিয়ে তৈরি করেছিলেন, তাতে রয়ে গেছে এক মৌলিক অপরিবর্তনীয় ত্রুটি। কোনো শক্তি তার মূল থেকে সম্পূর্ণরূপে বিলীন হতে পারে না। প্রাথমিক পর্যায়ের দেবতারা যখন তাদের মন থেকে নানা রকম দোষ, বিদ্বেষ এবং নেতিবাচকতা মুছে ফেলার চেষ্টা করত, সেই বাতিল হওয়া মানসিক শক্তি বা নেতিবাচিকতার ভগ্নাংশ মহাশূন্যের কোণে কোণে ঘুরতে শুরু করে। এই সমস্ত বর্জিত মানসিকতা অভিকর্ষের শেষ সীমানায় সময় ও তমগুণের এক সুপ্ত সংরক্ষণাগার, যা ইতিহাসে বিরূপতার কোষাগার বা নরক আর্কাইভ নামে পরিচিত, সেখানে ঘনীভূত হতে থাকল। এই ছিল অন্ধকারের জগৎ, অসুরদের জন্মক্ষেত্র। নরক আর্কাইভ থেকে কালিকাসুরের জন্ম। আমাদের পৌরাণিক যুগের দেবতারা ছিলেন সত্যগুণের ধারক, আলো, শৃঙ্খলা ও সৃষ্টির প্রতীক। অন্যদিকে অসুরেরা ছিল নরক আর্কাইভ থেকে বিবর্তিত তমগুণের চরম শক্তি দ্বারা চালিত উন্নত সত্তা। তারা ছিল মহাজাগতিক নেতিবাচকতার প্রতীক। উভয় প্রজাতি তাদের মস্তিষ্কের সমস্ত অংশকে একযোগে ব্যবহার করতে পারত, যার ফলে তারা পঞ্চভূতের শক্তিকে আকাশের অনুরণন, বায়ুর বেগ, জলের প্রবাহ, অগ্নির তেজ এবং পৃথিবীর দৃঢ়তা ইচ্ছেমতো নিয়ন্ত্রণ করতে পারত। তারা ছিল মহাবিশ্বের প্রথম সুপার সত্তা। দেবতাদের অবিনশ্বর ক্ষমতার উৎস ছিল এক দুর্লভ, উচ্চ ক্ষমতা সম্পন্ন বায়োকেমিক্যাল তরল, যা পরিচিত ছিল জীবন সার ইথারেল নামে। সমুদ্র মন্থন কেবল একটি প্রতীকী ঘটনা ছিল। ইথারেল ছিল সেই বস্তু যা লক্ষ লক্ষ কোষের টেলোমিয়ারকে পুনরুজ্জীবিত করত, বার্ধক্য ও মৃত্যুকে অনির্দিষ্ট কালের জন্য স্থগিত রাখত। অসুরেরা এই ইথারেলের প্রতি ছিল চরম লুব্ধ, কারণ এই জীবনসার তাদের জন্মগত তমগুণের ক্ষয়কে রুখে দিয়ে তাদের ধ্বংসাত্মক শক্তিকে স্থায়িত্ব দিতে পারত। অসুরেরা দেহাভিযান প্রযুক্তি ব্যবহার করে তাদের জীবনী শক্তি ও তমগুণাংশ একটি দেহ থেকে অন্য দেহে স্থানান্তর করত। এভাবে তারা দীর্ঘায়ু লাভ করত এবং শারীরিক বিনাশ এড়িয়ে প্রজন্মের পর প্রজন্ম ধরে জ্ঞান ও ক্ষমতা সঞ্চয় করত। এই নরক আর্কাইভের গভীরতম স্তর থেকে, ঘনীভূত বিদ্বেষের কেন্দ্রবিন্দু থেকে জন্ম নিল সবচেয়ে ভয়ঙ্কর এবং সুদূর প্রসারী অসুর, ছায়াপতি কালিকাসুর। সে কেবল সম্পদ বা ক্ষমতা লুট করতে আসেনি, তার মহাজাগতিক অভিসন্ধি ছিল এই জগৎকে তমগুণের চূড়ান্ত কারাগারে পরিণত করা।
সে চেয়েছিল সৃষ্টির সমস্ত সত্য গুণের প্রকাশ, প্রেমের স্ফুলিঙ্গ, সৌন্দর্যের আভাস এবং শিল্পের সূক্ষ্মতা সব ধ্বংস করতে। কালিকাসুর ছিল ধ্বংসের নিপুণ প্রতীক। তার সৈন্যবাহিনী এক প্রকার ভয়াবহ এনার্জি ড্রেনিং প্রযুক্তি ব্যবহার করত, যার মাধ্যমে তারা পরাজিত সৈনিকদের প্রাণে স্ফুলিঙ্গকে শুষে নিয়ে নিজেদের শরীরের মধ্যে কেন্দ্রীভূত করত, ফলে তাদের শক্তি হয়ে উঠত অদম্য। অল্প সময়ের মধ্যেই অসুরেরা স্বর্গ জয় করে নিল। নারী ও সৌন্দর্যের প্রতি তাদের চরম ভোগ বাসনা ধীরে ধীরে সৃষ্টি থেকে আনন্দ ও শৈল্পিকতাকে বিলুপ্ত করতে শুরু করল। বিশুদ্ধি শিখা, অরিয়ার প্রকাশ। স্বর্গ থেকে বিতাড়িত হয়ে দেবতারা পৃথিবীতে আশ্রয় নিলেন। তারা বুঝলেন এই মহাজাগতিক সৃষ্টিতে জমে থাকা নেতিবাচকতার সঙ্গে এককভাবে মোকাবিলা করা অসম্ভব। ছায়াপতি কালিকাসুর ছিল কোটি কোটি বছরের জমে থাকা নেতিবাচকতার ও তমসার সমষ্টি, যা কোনো একক দেবতার শক্তিতে ধ্বংস করা যায় না। তাই মহাবিশ্বের ভারসাম্য রক্ষার জন্য দেবতারা তাঁদের সমস্ত সত্য গুণের বিশুদ্ধ নির্যাস এবং পঞ্চভূতের মূল উপাদানকে একত্রিত করার এক চরম সিদ্ধান্ত নিলেন। এই সম্মিলিত উচ্চ স্তরের শক্তি তরঙ্গ মহাজাগতিক শূন্যে একটি ইউনিভার্সাল এনার্জি ডায়নামো তৈরি করল। সেই ডায়নামো থেকে জন্ম নিল এক অপ্রতিরোধ্য সমন্বিত শক্তির শিখা, দেবী অরিয়া। দেবী অরিয়া হাতে অস্ত্র তুলে নিলেন। তাঁর ত্রিশূল ছিল অগ্নিতত্ত্বের জ্বলন্ত শক্তি। তার গতিতে ছিল বায়ুতত্ত্বের নিয়ন্ত্রণ। তার দৃঢ়তায় ছিল পৃথিবী তত্ত্বের অক্ষয় প্রতীক এবং তার প্রতিটি পদক্ষেপে ছিল মহাকাশ তত্ত্বের অসীম অনুরণন। তিনি ছিলেন সমস্ত বিশুদ্ধতার চূড়ান্ত ঘনীভূত রূপ। মহাজাগতিক যুদ্ধ এবং চিরন্তন ভারসাম্য। কয়েকশো বছর ধরে এই মহাজাগতিক সংঘাত চলল। তা ছিল কেবল দুই পক্ষের যুদ্ধ নয়, বরং সত্য এবং তমর, আলো এবং অন্ধকারের আদি ও অন্তহীন যুদ্ধ। অবশেষেই শক্তি, কৌশল এবং বিশুদ্ধতার চরম প্রদর্শনে দেবী অরিয়া ছায়াপতি কালিকাসুরকে বধ করলেন। তবে মহাবিশ্বের মৌলিক ত্রুটির নীতি এখানেও কাজ করল। কালিকাসুরকে পুরোপুরি ধ্বংস করা সম্ভব হল না। তার তমগুণের অস্তিত্ব বিলীন করা যায় না। তাই দেবী অরিয়া তার শক্তি প্রয়োগ করে কালিকাসুরের তমগুণকে পুনরায় সেই নরক আর্কাইভের গভীরে শিলমোহর করে দিলেন। এই শিলমোহর একটি সাময়িক ব্যবস্থা, কারণ মানব মনের নেতিবাচকতা এবং বিদ্বেষ যতদিন থাকবে ততদিন সেই আর্কাইভে নতুন শক্তি সঞ্চিত হতে থাকবে, যা ভবিষ্যতেই কালিকাসুরকে আবার নতুন রূপে জন্ম দিতে পারে। দেবী অরিয়া সেই চিরন্তন শক্তির প্রতীক। তিনি মহাজাগতিক ভারসাম্য রক্ষাকারী, যিনি আজও মানুষের হৃদয়ে শুভ চেতনার বীজ বপন করে চলেছেন, যাতে তমসা যেন আর কখনো চরম আকার ধারণ করে মহাবিশ্বকে গ্রাস করতে না পারে। মহাজাগতিক যাত্রা ও ডাইনোসরদের প্রত্যাবর্তন। আমরা জানি পৃথিবী প্রতি বছর সূর্যের চারদিকে প্রায় 584 মিলিয়ন মাইল পথ অতিক্রম করে, কিন্তু এটি আমাদের আসল যাত্রার ক্ষুদ্র অংশ মাত্র। কারণ আমাদের সূর্য নিজেও থেমে নেই, এটি মিল্কি ওয়ে গ্যালাক্সির কেন্দ্রকে প্রদক্ষিণ করছে ঘন্টায় প্রায় 5 লক্ষ মাইল গতিতে। এই পুরো প্রদক্ষিণ শেষ হতে সময় লাগে প্রায় 225 মিলিয়ন পৃথিবী বছর, যাকে বিজ্ঞানীরা বলেন মহাজাগতিক বছর বা কসমিক ইয়ার। সূর্যের বয়স এখন 4.6 বিলিয়ন বছর, যার মধ্যে সে প্রায় 20 বার গ্যালাক্সি ঘুরে এসেছে। শেষবার যখন সূর্য গ্যালাক্সি ঘুরে এসেছিল, তখন পৃথিবীতে কেবল নতুন ডাইনোসরদের আবির্ভাব হচ্ছিল,
ভাবুন, আমাদের মানব ইতিহাস এই বিশাল প্রেক্ষাপটে কতটা নতুন। বর্তমানে সূর্য তার জীবনের মাঝামাঝি পর্যায়ে রয়েছে এবং আরও প্রায় ২২ বার প্রদক্ষিণ করার সময় তার হাতে আছে। যদি আমাদের সূর্যকে একটি শ্বেত রক্তকণিকার আকারে ছোট করা হয়, তাহলে সমগ্র মিল্কি ওয়ে গ্যালাক্সি হবে মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের সমান বিশাল। আমরা কেবল ঘুরছি না, বরং গ্যালাক্সির সর্পিল বাহুগুলোর ভেতর দিয়ে এক অবিশ্বাস্য মহাযাত্রা করে চলেছি। মহাজাগতিক বছর ২২৫ মিলিয়ন পৃথিবী বছরের অবিশ্বাস্য সময়কাল। এই বিশাল প্রেক্ষিতে মানুষের ইতিহাস এক পলকেরও কম। শেষবার সূর্য যখন মিল্কি ওয়ে গ্যালাক্সি ঘুরে এসেছিল, তখন পৃথিবীতে ডাইনোসরদের নতুন করে আগমন ঘটছিল। কিন্তু সেই ডাইনোসরদের এক অংশ জানত মহাজাগতিক সময়ের হিসেবটা কেবল গতি আর দূরত্বের নয়, তা বিপদের পূর্বাভাসও বটে। ক্রিটেসিয়াস যুগের শেষ ভাগে যখন পৃথিবী জুড়ে বিশাল সরীসৃপদের রাজত্ব, তখন তাদের মধ্যে একদল আলোক সরীসৃপ, যারা ছিল তাদের জাতির মধ্যে সবচেয়ে বুদ্ধিমান ও অগ্রগামী। তারা এক আসন্ন মহাজাগতিক বিপর্যয়ের ইঙ্গিত পেল। উল্কাপাতের সেই দিনটি তাদের প্রাচীন গণনা পদ্ধতিতে স্পষ্ট ধরা পড়েছিল। অন্যান্য ডাইনোসররা তাদের সতর্কবাণী উপেক্ষা করলেও আলোক সরীসৃপরা বহু বছরের অক্লান্ত পরিশ্রমে এক মহাজাগতিক জাহাজ তৈরি করল। এর নাম দেওয়া হলো নোভা নোভাস বা নতুন তারা। যেদিন তারা যাত্রা শুরু করল, সেদিনই উল্কাটি মেক্সিকো উপসাগরের ইউকাটান উপদ্বীপে আছড়ে পড়ল। বিদায় জানালো পৃথিবী, আর বিলুপ্ত হয়ে গেল ডাইনোসরদের রাজত্ব। এনকেফালোস। আলোক সরীসৃপরা পৌঁছে গেল বহু দূরে, এনকেফালোস নামে এক নতুন গ্রহে। এটি ছিল ডেনব নক্ষত্রমণ্ডলের এক শান্ত, মেঘে ঢাকা, পৃথিবী সদৃশ্য গ্রহ। সেখানে তারা নতুন জীবন শুরু করল। তাদের বংশধরেরা সেই গ্রহে বাস করতে লাগলো এবং পৃথিবীর কথা তাদের কাছে কেবলই হয়ে রইল ক্রোনোপুরাণ বা সময়ের রূপকথা। তাদের সভ্যতা দ্রুত অগ্রসর হল। তাদের সময় পরিমাপের ধারণা বদলে গেল। তাদের গ্যালাক্সির এক সেকেন্ড পৃথিবীর ১০০ বছরের সমান। সময়ের এই ব্যবধান তাদের কাছে ছিল তুচ্ছ, কিন্তু পৃথিবীর জন্য তা ছিল মহাকাব্যিক। এভাবেই বহু সময় অতিক্রান্ত হল। তারপর একদিন যখন এনকেফেলাসের আকাশে ২ সূর্য জ্বলছে, তখন একদল তরুণ অভিযাত্রী, তাদের নেতা ভেক্ট্রিস, তাদের পূর্বপুরুষদের বাসভূমির রূপকথাকে বাস্তবে পরিণত করার সিদ্ধান্ত নিল। তারা আবিষ্কার করল সেই প্রাচীন নোভা নোভাস জাহাজটি। এটিকে তারা আধুনিক প্রযুক্তিতে মেরামত করল এবং পৃথিবীর উদ্দেশ্যে রওনা দিল। বিস্মৃত স্বদেশে প্রত্যাবর্তন। দীর্ঘ অকল্পনীয় যাত্রার পর ভেক্ট্রিস এবং তার দল পৃথিবীতে পৌঁছালো। তারা গ্রহটিকে চিনতে পারল না। সবুজের পরিবর্তে আকাশ ছোঁয়া কাঁচের বিশাল অট্টালিকা দিগন্ত ভেদ করেছে। দ্রুত গতির ধাতব রথ বাতাস চিরে ছুটছে এবং চারদিকে ঘুরে বেড়াচ্ছে অদ্ভুত সব প্রাণী, যাদের শরীর লোমশ, যারা 2 পায়ে হাঁটে এবং যারা প্রযুক্তির জটিল যন্ত্রপাতিতে মগ্ন। এই নতুন প্রজাতিটির নাম তারা দ্রুত জেনে গেল মানুষ, এক উন্নত বানর প্রজাতি। আলোক সরীসৃপরা অবাক হয়ে দেখল মানুষরা তাদের নিয়ে গবেষণা করছে। তাদের জীবাশ্ম জাদুঘরে সম্মানের আসনে স্থান পেয়েছে। তারা দেখল তাদের নিয়ে হাস্যকর ছবি তৈরি হচ্ছে, যেখানে তারা নির্বোধ, বিশাল আকার দানব রূপে চিত্রিত। ভেক্ট্রিস বুঝতে পারল সময়ের এই বিশাল ব্যবধান তাদের সমস্ত পরিকল্পনাকে বদলে দিয়েছে।
তারা আর এই গ্রহের প্রভু নয়, তারা হয়ে উঠেছে একটি অতীতের প্রতীক। উত্তরসূরিদের খোঁজ। ভেক্ট্রিস খোঁজ শুরু করলো তার স্বজাতির। তারা দেখল তাদের সত্যিকারের উত্তরসূরি পাখিরা তখনও পৃথিবীতে বিদ্যমান, কিন্তু তারা দেখে স্তম্ভিত হয়ে গেল যে ডাইনোসরদের সত্যিকারের বংশধর পাখিরা এই উন্নত বানর প্রজাতির অত্যাচারে অত্যন্ত শোচনীয় অবস্থায় রয়েছে। ছোট্ট খাঁচায় বন্দি, শস্যক্ষেত থেকে বিতাড়িত অথবা কেবলই পালিত পোষ্য। এই দৃশ্য ভেক্ট্রিসকে ব্যথিত করল। তারা ডাইনোসর ছিল, বিলুপ্তির হাত থেকে বাঁচতে তারা গ্রহ ছেড়েছিল, কিন্তু তাদেরই বংশধরেরা এই নতুন পৃথিবীতে চরম দুরবস্থার শিকার। ডাইনোসররা বুঝতে পারল এই পৃথিবী তাদের জন্য আর নিরাপদ নয়। এই উন্নত প্রজাতিটি তাদের অস্তিত্বের জন্য এক নতুন বিপদ। তাই তারা ফিরে গেল। ডাইনোসররা ধৈর্য ধরে অপেক্ষা করতে লাগলো এমন এক সময়ের জন্য যখন মানুষ নিজেদেরই সৃষ্ট ধ্বংসযজ্ঞে বিলীন হয়ে যাবে আর এই গ্রহ আবার শান্তি ফিরে পাবে। তখন ডাইনোসররা আবার এই পৃথিবীতে ফিরে আসবে। আদ্রিকের মহাজাগতিক অন্তিম যাত্রা, সময় ও ভাগ্যের এক নির্মম উপাখ্যান। নিষিদ্ধ সময়ের খেলা। একবিংশ শতাব্দীর শেষ ভাগে এসে মানবজাতি যখন প্রযুক্তির শিখরে, তখন এক অভাবনীয় আবিষ্কার সবাইকে চমকে দিয়েছিল, টাইম মেশিন। কিন্তু এই যন্ত্রের ব্যবহার ছিল সম্পূর্ণ নিষিদ্ধ। এর পেছনে কারণ ছিল, প্রতিটি পরীক্ষা ভয়াবহ ফলাফল নিয়ে আসত। পরীক্ষামূলক প্রাণীগুলো মুহূর্তের মধ্যেই নিশ্চিহ্ন হয়ে যেত, আর মানুষের ক্ষেত্রেও একই পরিণতি ছিল অবধারিত। এই ধ্বংসাত্মক শক্তির মুখোমুখি দাঁড়িয়েও একজন মানুষ বেঁচে ফিরেছিলেন। তিনি হলেন আদ্রিক সেনগুপ্ত। আদ্রিক সেনগুপ্ত ছিলেন এক সাধারণ বিজ্ঞানী, যার স্বপ্ন ছিল সময়ের রহস্য ভেদ করা। তার অদম্য জেদ তাঁকে ঠেলে দিয়েছিল টাইম মেশিনের বিপজ্জনক পরীক্ষাগারে। যখন তিনি যন্ত্রটি চালু করেন, তখন এক ঝলক নীল আলোয় পুরো ল্যাব ভরে যায়। তীব্র বিকিরণ আদ্রিকের শরীর ও ডিএনএতে এক অভাবনীয় পরিবর্তন ঘটায়। বিকিরণের আঘাত সহ্য করতে না পেরে তিনি অজ্ঞান হয়ে যান। জ্ঞান ফেরার পর তিনি নিজেকে আবিষ্কার করেন এক অচেনা পৃথিবীতে, এক অজানা সময়ে। এই পৃথিবী ছিল সম্পূর্ণ ভিন্ন। বায়ুমণ্ডলে বিষাক্ত গ্যাস আর চারপাশে ধ্বংসের ছাপ। মানবজাতি তখন হয় সমুদ্রের গভীরে, নয়তো মহাকাশে কৃত্রিম আবাসে জীবন ধারণ করত। অলৌকিক ক্ষমতার উন্মোচন। অর্ধমৃত অবস্থায় আদ্রিককে খুঁজে পায় ইউনিভার্সাল গ্লোবাল কনফেডারেশন ইউজিসি নামে এক গোপন বাহিনী। তারা ছিল মানবজাতির টিকে থাকার শেষ ভরসা। ইউজিসি আদ্রিককে নিজেদের মহাকাশ স্টেশনে নিয়ে যায়, যা ছিল প্রযুক্তির এক অসাধারণ নিদর্শন। 1 বছর ধরে তারা আদ্রিকের চিকিৎসা করে, এবং এই সময়েই তার মধ্যে এক অলৌকিক পরিবর্তন আসে। তিনি বুঝতে পারেন তিনি তার মস্তিষ্কের প্রায় পুরোটা ব্যবহার করতে পারছেন, যা তাকে প্রকৃতির শক্তি নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। তিনি অদৃশ্য হতে পারেন, আলোর চেয়ে দ্রুত গতিতে ভ্রমণ করতে পারেন, এবং সবচেয়ে আশ্চর্যজনকভাবে অন্যের ক্ষমতাও কেড়ে নিতে পারেন। আদ্রিক বুঝতে পারছিলেন এই ক্ষমতাগুলো টাইম মেশিনের বিকিরণেরই ফল, যা তাঁকে এক নতুন সত্তা দিয়েছে। এদিকে তখন পৃথিবীর সাধারণ মানুষের ওপর অত্যাচার চালাচ্ছিল অ্যাডভান্সড ডাইমেনশনাল ফ্রন্ট এডিএফ নামের এক নিষ্ঠুর বাহিনী। এই বাহিনীর প্রধান ছিল জেনোবিয়া ব্লেইজ, এক নির্মম এবং ক্ষমতালোভী নারী। জেনোবিয়া বিশ্বাস করত দুর্বলদের ওপর শাসন করা হল তাদের জন্মগত অধিকার। ইউজিসি এক জটিল কৌশল অবলম্বন করে। জেনোবিয়ার ছোট বোন আইরিস ব্লেইজ তখন ইউজিসির হাতে বন্দী ছিল।
ইউজিসি ইচ্ছে করেই আদ্রিককে আইরিসের সঙ্গে বন্দী করে রাখে। প্রথম দিকে আইরিস আদ্রিকের প্রতি সন্দেহান ছিলেন, কিন্তু পরে তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। তাদের দীর্ঘ কথোপকথনে আদ্রিক বুঝতে পারেন যে আইরিস আসলে তার বোন জেনোবিয়ার মতোই একটি নিষ্ঠুর আদর্শে বিশ্বাসী। আইরিস ঠান্ডা মাথায় আদ্রিককে বোঝাতে শুরু করেন যে মানব প্রজাতির প্রকৃত উত্থান এবং বিবর্তন তখনই সম্ভব হবে যখন দুর্বল ও অনুৎপাদনশীল 90% মানুষকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করা হবে। তাদের মতে এই নির্মম পদক্ষেপই মানবতাকে তার চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে। আদ্রিক এই ভয়ঙ্কর আদর্শের সঙ্গে একমত হতে না পারলেও কোনো প্রতিবাদ করে না। আদ্রিক তার নতুন ক্ষমতা ব্যবহার করে তাদের দুজনকে পালিয়ে যেতে সাহায্য করে। বিশ্বাসঘাতকতা ও চূড়ান্ত সংঘাত। আইরিসের সহায়তায় আদ্রিক ও সে এডিএফের গোপন আস্তানায় প্রবেশ করে। এখানেই আদ্রিকের প্রথম সাক্ষাৎ হয় জেনোবিয়ার সঙ্গে। জেনোবিয়া আদ্রিকের অসাধারণ ক্ষমতা দেখে মুগ্ধ হয়। সে দ্রুত আদ্রিককে এডিএফের উচ্চ পদে বসায়, কারণ সে তার শক্তিকে নিজেদের কাজে লাগাতে চেয়েছিল। কিন্তু আদ্রিকের মনে ছিল এক ভিন্ন পরিকল্পনা। গোপনে সে ইউজিসি এর সঙ্গে যোগাযোগ করে এবং জেনোবিয়া ও আইরিসকে বোঝায় যে সে ইউজিসির বিরুদ্ধে এডিএফের হয়ে কাজ করবে। আদ্রিক এডিএফের বিশ্বাস অর্জন করে তাদের সব গোপন তথ্য, তাদের অস্ত্রের অবস্থান এবং প্রধান সদর দপ্তরের নকশা ইউজিসিকে পাচার করে দেয়। সে জেনে বুঝেই বিশ্বাসঘাতকতার পথ বেছে নিয়েছিল, কারণ সে বুঝতে পেরেছিল যে এই দুই দলের মধ্যে কোনোটি পুরোপুরি সঠিক নয়, কিন্তু এডিএফের ধ্বংস ছিল মানবতার জন্য জরুরি। অ্যাডভান্সড ডাইমেনশনাল ফ্রন্ট এডিএফ শুধু একটি সামরিক বাহিনী ছিল না, তাদের মূল লক্ষ্য ছিল ক্ষমতা এবং প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব অর্জন করা। এই লক্ষ্য পূরণের জন্য তারা একটি সুপরিকল্পিত পদ্ধতি অনুসরণ করত। তারা সমস্ত নামকরা বিজ্ঞানী ও প্রযুক্তিবিদদের অপহরণ করত এবং তাদের নিজেদের গোপন আস্তানায় নিয়ে আসত। এই আস্তানাটি ছিল এমন একটি স্থান যেখানে বাইরের পৃথিবীর কোনো খবর পৌঁছত না, আর সেখান থেকে পালানো ছিল প্রায় অসম্ভব। এই বন্দী বিজ্ঞানীরা জেনোবিয়া ব্লেইজের কঠোর তত্ত্বাবধানে কাজ করতে বাধ্য হতেন। তাদের স্বাধীনভাবে গবেষণা করার কোনো সুযোগ ছিল না। তাদের মেধা ও জ্ঞানকে শুধুমাত্র ধ্বংসাত্মক অস্ত্রশস্ত্র তৈরিতে কাজে লাগানো হতো। এডিএফের উদ্দেশ্য ছিল এমন অস্ত্র তৈরি করা যা দিয়ে তারা পুরো মানব জাতিকে নিয়ন্ত্রণ করতে পারবে। এই বিজ্ঞানীরা অনিচ্ছা সত্ত্বেও এমন সব অস্ত্র তৈরি করতেন যা একসময় মানব জাতির অস্তিত্বকেই হুমকির মুখে ফেলে দিতে পারে। আদ্রিক যখন এই গোপন আস্তানায় প্রবেশ করেন, তখন তিনি এই নির্মম বাস্তবতার মুখোমুখি হন। আদ্রিকের দেওয়া তথ্যের ভিত্তিতে ইউজিসি বাহিনী এডিএফের বেশিরভাগ আস্তানা ধ্বংস করে দেয়। এডিএফের ক্ষমতা তখন প্রায় শেষের পথে। এরপর আদ্রিক তার নিজের উদ্ভাবন ব্ল্যাক হোল ডাইমেনশন শিফটার যন্ত্রটি তৈরি করে। এটি ছিল এমন একটি যন্ত্র যা একটি স্থানকে সম্পূর্ণ ভিন্ন মাত্রায় পাঠাতে সক্ষম। এডিএফের সদর দপ্তরের শেষ লড়াইয়ে আদ্রিক যন্ত্রটি সক্রিয় করে, যা পুরো সদর দপ্তরকে এমন এক অন্ধকার অচেনা জগতে পাঠিয়ে দেয় যেখান থেকে ফিরে আসা ছিল অসম্ভব। এই ভয়ঙ্কর সংঘর্ষে জেনোবিয়া এবং আইরিস দুজনেই প্রাণ হারায়। ব্ল্যাক হোল ডাইমেনশন শিফটের মাধ্যমে এডিএফের প্রধান সদর দপ্তর যখন সম্পূর্ণভাবে অচেনা এক মাত্রায় হারিয়ে যায়, তখন জেনোবিয়া এবং আইরিস দুই বোনই তাদের অনিবার্য পরিণতির মুখোমুখি হয়। জেনোবিয়া তার শেষ নিঃশ্বাস পর্যন্ত আদ্রিকের প্রতি প্রতিশোধের আগুনে জ্বলছিল। নিজের অবশিষ্ট শক্তি দিয়ে সে আদ্রিককে আক্রমণ করে। অন্যদিকে আইরিস, যার আদর্শ যতই নির্মম হোক না কেন, আদ্রিকের প্রতি তার বন্ধুত্বের টান ছিল গভীর। জেনোবিয়ার শেষ আঘাতটি যখন আদ্রিকের দিকে ধেয়ে আসে, আইরিস এক মুহূর্ত দ্বিধা না করে তার সামনে চলে আসে।
আদ্রেককে বাঁচানোর জন্য সে নিজের জীবন উৎসর্গ করে। আইরিসের এই আত্মত্যাগ আদ্রেককে মানসিকভাবে বিধ্বস্ত করে তোলে। জেনোবিয়ার নিষ্ঠুরতা এবং আইরিসের আত্মত্যাগ, এই দুই বিপরীতমুখী ঘটনার সাক্ষী হয়ে আদ্রেক বুঝতে পারেন যে তার এই মহাজাগতিক যাত্রা কেবল ক্ষমতার খেলা ছিল না, এটি ছিল বিশ্বাসঘাতকতা এবং ভালোবাসার এক জটিল উপাখ্যান। ভাগ্যের নির্মম পরিহাস। তাদের কাজ শেষ হওয়ার পর আদ্রেক ইউজিসির কাছে অনুরোধ করে যে তাকে যেন তার নিজের সময় ফিরিয়ে দেওয়া হয়। ইউজিসি তাকে ফিরিয়ে দিতে রাজি হয়, কারণ আদ্রেকের ক্ষমতা তাদের কাছে এক অজানা হুমকি ছিল। ইউজিসি তাকে টাইম মেশিনের একটি উন্নত সংস্করণ ব্যবহার করে তার নিজের সময় ফিরিয়ে দেয়। কিন্তু পৃথিবীতে ফিরে আসার পর আদ্রেক বুঝতে পারে তার সমস্ত অলৌকিক ক্ষমতা ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে। সময়ের বিকিরণ থেকে পাওয়া শক্তি তার শরীর থেকে ফুরিয়ে যাচ্ছিল। তিনি আবার এক সাধারণ মানুষে পরিণত হলেন। তার মহাজাগতিক যাত্রা ছিল ক্ষণস্থায়ী, কিন্তু এই সংক্ষিপ্ত জীবনই তাকে এক চরম সত্যের মুখোমুখি দাঁড় করিয়েছিল। আদ্রেকের এই সংক্ষিপ্ত অথচ প্রবল জীবন আমাদের মহাবিশ্বের এক গভীর সত্য সামনে এনে দেয়। আমরা মনে করি আমাদের সময়ের গতিপথ পরিবর্তন করতে পারি, কিন্তু আসলে আমরা এক পূর্ব নির্ধারিত ছকেরই অংশ। আদ্রেকের যাত্রা যেন সেই নিয়মেরই এক জ্বলন্ত প্রমাণ, যেখানে প্রতিটি ঘটনা, প্রতিটি পদক্ষেপ ছিল মহাজাগতিক নকশারই এক অবিচ্ছেদ্য অংশ। তার আগমন, তার ক্ষমতা লাভ, তার লড়াই এবং তার ক্ষমতা বিলীন হয়ে যাওয়া, সব কিছুই যেন কোনো এক মহাজাগতিক চিত্রনাট্যের অংশ ছিল। আদ্রেক শুধু সেই গল্পের এক চরিত্র ছিল যে তার নিয়তি মেনে নিয়েছিল। বিবর্তনের বীজ। শতবর্ষ পরের কলকাতা। শতবর্ষ পরের কলকাতা, 1 শতাব্দী অতিক্রান্ত। পৃথিবী আর তার পূর্বের রূপে নেই। জলবায়ুর বিধ্বংসী রোষ মানব সমাজকে এক মরণপণ পরীক্ষার মুখে ঠেলে দিয়েছে। কিন্তু এই প্রতিকূলতা থেকেই বিজ্ঞান এক নতুন উচ্চতায় আরোহণ করেছে। মানুষের বসতি এখন শুধু স্থলভাগেই সীমাবদ্ধ নয়। প্রকৃতির রুদ্র রূপকে শান্তভাবে অস্বীকার করে সমুদ্রের গভীরে গড়ে উঠেছে উন্নত, স্বয়ং সম্পূর্ণ মানব সভ্যতা। মহাকাশ ভ্রমণ আর এখন অভিজাতদের বিলাস নয়, বরং সাধারণ জীবনযাত্রার এক অবিচ্ছেদ্য অংশ। মধুচন্দ্রিমার জন্য চাঁদে যাওয়া এখন এক সহজ অবকাশের বিষয়। 100 বছর পরের পৃথিবীতে গড় তাপমাত্রা কয়েক ডিগ্রি বেড়েছে। এই উষ্ণতার কারণে পোশাকের ধরনে এসেছে আমূল পরিবর্তন। নারী পুরুষ উভয়েই এখন হালকা, আঁটসাঁট, তাপ নিয়ন্ত্রক ডিজাইনে ঢাকা পোশাক পরিধান করে। প্রযুক্তি যত উন্মত্ত গতিতে উন্নত হয়েছে, মানুষ তত বেশি যন্ত্রের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। দৈনন্দিন জীবনযাপনের প্রায় প্রতিটি ক্ষেত্রেই কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত যন্ত্রের সূক্ষ্ম ছোঁয়া লেগেছে। আন্তর্জাতিক রাজনীতিতে ঘটেছে বিরাট পালাবদল। আমেরিকা তার দীর্ঘদিনের একচেটিয়া আধিপত্য হারিয়েছে। শক্তি ও উদ্ভাবনের কেন্দ্র এখন বহুমুখী, এবং দক্ষিণ এশিয়া বর্তমানে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ অঞ্চল, যার কেন্দ্রবিন্দুতে ঔজ্জ্বল্য ছড়াচ্ছে কলকাতা। কলকাতার প্রাণকেন্দ্র ভেদ করে তীরের মতো ছুটে চলেছে স্কাইরেল। কাঁচ ও ধাতুতে তৈরি এই দ্রুতগামী যানটি আধুনিক স্থাপত্যের এক বিস্ময়কর ভাস্কর্য। কলেজ স্ট্রিট মোড়ের ঠিক সামনে একটি স্কাইরেল স্টেশনে থামতেই হলুদ টি শার্ট এবং কালো জিন্সে ঢাকা এক অদ্ভুত আকর্ষণীয় যুবতী নেমে এলো। ভিড়ের মধ্যে তার উপস্থিতি ছিল চৌম্বকীয়। তার হাত পা স্বাভাবিকের চেয়ে লম্বা, মাথা শরীরের তুলনায় সামান্য অপ্রতিসম, যা সম্ভবত আধুনিক জেনেটিক প্রবণতার ফল। তার কান দুটি ছিল তীক্ষ্ণ এবং লম্বা বাদামি চুল ঢেউয়ের মতো কাঁধ পর্যন্ত ছড়িয়েছিল। গায়ের রং অস্বাভাবিকভাবে ফর্সা।
দ্বিধাহীন এবং আত্মবিশ্বাসী ভঙ্গিতে সে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফটকের দিকে হেঁটে গেল। গেটের দায়িত্বে কোনো মানুষ নেই, আছে একটি যান্ত্রিক নিরাপত্তা রোবট। সে মেয়েটিকে দেখে মৃদু হাসল এবং সসম্মানে স্যালুট জানালো। এই মেয়েটির নাম ক্যামেরন, বয়স মাত্র 15 বছর। 100 বছর পরের পৃথিবীতে গড় আয়ু কমে আসায় এই বয়সটা মোটেও কম নয়। হয়তোবা প্রাকৃতিক কারণে অথবা তাদের নিজেদেরই দোষে গড় আয়ু কমে গেছে। সে এক অত্যন্ত অভিজাত পরিবারের মেয়ে। তার বাবা এক সময় আন্তর্জাতিক নিরাপত্তা পরিষদ বাহিনীর গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তার চোখ মুখে সব সময় একটা দৃঢ় সংকল্পের ছাপ রয়েছে। মিউটাসিনের উন্মোচন। বিশ্ববিদ্যালয়ের পুরনো স্থাপত্যের সঙ্গে আধুনিকতার সংমিশ্রণে তৈরি একটা ছোট্ট গবেষণা কক্ষ। এক কোণে একটি ছেলে গভীর মনোযোগে কম্পিউটারের স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। ছেলেটির বয়স 18 বছর। তার নাম জনসন। খুব সাধারণ গড়নের, তবে লম্বায় অন্যদের তুলনায় একটু বেশি। গায়ের রং শ্যামলা, চোখে চশমা এবং মুখে প্রায় সবসময়ই হাসি লেগে থাকে। যদিও গভীর চিন্তায় ডুবে গেলে তার মুখটি গম্ভীর দেখায়। তার দৃষ্টি গভীর, যা তার অদম্য মেধার প্রমাণ দেয়। মেয়েটি লম্বা পদক্ষেপে ঘরের দিকে এগিয়ে গেল। দরজায় টোকা দিতেই স্বয়ংক্রিয়ভাবে কিছু আলো এসে ঘরটিকে আলোকিত করল। জনসন তার দিকে চোখ তুলে তাকালো, আর সঙ্গে সঙ্গেই তার গাম্ভীর্য উধাও। সে উঠে এসে ক্যামেরনের হাত ধরল এবং তাকে পাশে বসতে বলল। জনসন উচ্ছ্বসিত কণ্ঠে বলল, ক্যামেরন, আমার গবেষণা সফল হয়েছে। আমি নিজেই বিশ্বাস করতে পারছিলাম না যে এটা এত তাড়াতাড়ি হবে। ক্যামেরন যেন তার নিজের কানকেই বিশ্বাস করতে পারছিল না। তার তীক্ষ্ণ কান দুটি সামান্য কেঁপে উঠল। তুমি কি বললে? তোমার গবেষণা? তুমি কি সত্যি বলছো জনসন? ছেলেটি তার চোখে গভীর দৃষ্টি রেখে বলল, হ্যাঁ, মিউটেশন সম্পূর্ণ তৈরি। আমি আমার এই আবিষ্কারের নাম দিয়েছি মিউটাজিন। ক্যামেরন আনন্দে লাফিয়ে উঠল। তাহলে তো আমরা পৃথিবীর সবচেয়ে ধনী হব। শুধু ধনী নয়, সবচেয়ে সুখীও হব জনসন। আমরা মানব জাতিকে নতুন এক উচ্চতায় নিয়ে যাব। জনসন হঠাৎ গম্ভীর হয়ে গেল। তার চোখে চশমার কাঁচে আলোর ঝলকানি প্রতিফলিত হলো। সে বলল, না না না, তুমি ভুল করছো। ভুলে যেও না। একটি বড় ক্ষমতার সঙ্গে একটি বড় দায়িত্বও নিয়ে আসে। এই আবিষ্কার মানব জাতির উন্নতি ঘটাতে পারে, আবার এর অপব্যবহারও হতে পারে। জনসন এরপর যন্ত্রপাতি দেখিয়ে ক্যামেরনকে তার আবিষ্কারের মূল ধারণা ব্যাখ্যা করল। সে জানালো, মিউটিসিনের মূল লক্ষ্য হল মস্তিষ্কের বৃহত্তর অব্যবহৃত অংশকে সক্রিয় করে তোলা এবং জিনের জেনেটিক ম্যাপকে এমনভাবে পরিবর্তন করা যাতে মানুষ প্রকৃতির শক্তিকে নিজের মধ্যে আত্মস্থ করতে পারে। মিউটাজিন হলো এমন একটি যৌগ যা তেজস্ক্রিয় ফসফেটের মাধ্যমে সুনির্দিষ্টভাবে ডিএনএতে মিউটেশন ঘটিয়ে একজন সুপার হিউম্যান তৈরি করতে সক্ষম। জনসন একটা বড় ক্রিপ্টোগ্রাফিক আলমারি থেকে একটা উজ্জ্বল লাল রঙের স্ফটিক পাথর বের করে ক্যামেরনের হাতে তুলে দিল। পাথরটির ওপর সূক্ষ্ম অক্ষরে খোদাই করা ছিল মিউটাজিন। জনসন সতর্ক করে বলল যে পাথরটি মাত্র 7 দিন পর সক্রিয় হবে। এটিকে স্পর্শ করলেই তা ভেঙে গিয়ে এক তীব্র শক্তিরশ্মি বের করবে, যা যে কোনো সাধারণ মানুষকে একজন অত্যন্ত শক্তিশালী সুপার হিউম্যানে রূপান্তরিত করতে সক্ষম হবে। এটি এখন পৃথিবীর সবচেয়ে মূল্যবান এবং বিপজ্জনক বস্তু, জনসন বলল। আমি নিশ্চিত আমাদের কাজ গোপনে হয়নি। হয়তো কিছু লোকের খবর পেয়ে গেছে। ক্যামেরন তার সহজাত প্রবৃত্তি
এবং বাবার নিরাপত্তা সংক্রান্ত অভিজ্ঞতা থেকে বিপদ আঁচ করতে পারল। সে জনসনের কথায় সম্মতি জানিয়ে পাথরটি তার নিজের কোয়ার্টারের একটি সুরক্ষিত লুকোনো কম্পার্টমেন্টে সরিয়ে রাখার সিদ্ধান্ত নিল। মহা বিপর্যয় এবং প্রতিরোধ। জনসনের আশঙ্কা অমূলক ছিল না। মিউটাজিনের খবর গোপনে ছড়িয়ে পড়েছিল এবং তা AUG নামে এক নির্মম সংগঠনের কানে পৌঁছে যায়। সমুদ্রের গভীরে AUG বাহিনীর গোপন আস্তানা ছিল। তারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে প্রসিদ্ধ সব বৈজ্ঞানিকদের অপহরণ করে নিয়ে আসত এবং তাদেরকে দিয়ে নানা রকম ধ্বংসাত্মক মারণাস্ত্র তৈরি করত। AUG ছিল বিশ্বব্যাপী একটি শক্তিশালী অতি ডানপন্থী গোষ্ঠী, যারা মনে করত মানব জাতির একটি বড় অংশকে ধ্বংস না করলে পৃথিবীতে প্রকৃত বিকাশ সম্ভব নয়। অন্যদিকে AUGর প্রতিপক্ষ ছিল UAC, একটি আন্তর্জাতিক নিরাপত্তা পরিষদ বাহিনী যারা মানবতাকে রক্ষা করার জন্য নিবেদিত প্রাণ। ঠিক 7 দিন পর যখন মিউটাজিন পাথরটি সক্রিয় হওয়ার দ্বার প্রান্তে, সেদিন কলকাতা শহরে এক প্রচণ্ড ঘূর্ণিঝড় শুরু হলো। AUG তাদের উন্নত জলজ প্রযুক্তি এবং জৈব প্রকৌশলী সৈন্যদের নিয়ে জনসনের গবেষণাগারে একটি দ্রুত ও নিখুঁত হামলা চালালো। তাদের উদ্দেশ্য ছিল স্পষ্ট: মিউটাজিন এবং এর উদ্ভাবক জনসনকে দখল করা। বিশ্ববিদ্যালয়ে স্বয়ংক্রিয় সাইরেন বাজতে শুরু করলে জনসন নিজেকে মসৃণ কালো ডাইভিং স্যুটে থাকা AUG অপারেটিভদের দ্বারা ঘেরা দেখতে পেল। তারা ছিল শক্তিশালী, ভারী বর্মে সজ্জিত এবং গতিতে ক্ষিপ্র। একজন প্রধান অপারেটিভের বিকৃত যন্ত্রের মতো কণ্ঠস্বর ভেসে এলো, জনসন, তুমি আমাদের সঙ্গে যাচ্ছ। তোমার আবিষ্কার আমাদের উদ্দেশ্য পূরণে সাহায্য করবে। জনসন অটল রইল। মিউটাজিন মানব জাতির উন্নতির জন্য তৈরি, এর ধ্বংসের জন্য নয়। ক্যামেরন তার কণ্ঠে অপ্রত্যাশিত কর্তৃত্বের সুর নিয়ে ঘোষণা করল, সে কোথাও যাচ্ছে না। ক্যামেরন মুহূর্তের মধ্যে AUG অপারেটিভদের সাথে লড়াই শুরু করে দিল। সে কেবল দ্রুত ছিল না, সে যেন তাদের প্রতিটি পদক্ষেপ পূর্বাভাস করছিল, ঠিক যেন তাদের পরবর্তী চাল তার কাছে আগে থেকেই জানা ছিল। তার হাত পায়ের দীর্ঘ গঠন এই ধরনের অপ্রত্যাশিত অ্যাক্রোব্যাটিক লড়াইয়ে তাকে একটি সুস্পষ্ট অতিরিক্ত সুবিধা দিচ্ছিল। জনসন ক্যামেরনের মরিয়া লড়াই দেখে জানত যে শুধু শারীরিক শক্তি দিয়ে এই উন্নত বাহিনীকে বেশিক্ষণ আটকানো যাবে না। তার শারীরিক শক্তি ছিল না, কিন্তু তার বুদ্ধি ছিল পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। সে দ্রুত তার কম্পিউটারের দিকে ছুটে গেল, একটি প্রতিরক্ষামূলক প্রোটোকল সক্রিয় করার চেষ্টা করছিল। যখন যুদ্ধ তীব্র হলো, AUG সৈন্যদের সম্মিলিত আক্রমণ ক্যামেরনকে কোণঠাসা করে ফেলল। ঠিক যখন একজন অপারেটিভ তাকে জাপটে ধরল, তখন একটি শক্তিশালী বিদ্যুতের ঝলকানি সমগ্র কক্ষের মধ্য দিয়ে ছড়িয়ে পড়ল। জনসন তার কম্পিউটার থেকে একটি স্থানীয় EMP ইলেকট্রোম্যাগনেটিক পালস বিস্ফোরণ সক্রিয় করতে সক্ষম হয়েছিল, যা সাময়িকভাবে AUGর উন্নত বর্মের শক্তিকে অকার্যকর করে দেয় এবং একটি চরম বিভ্রান্তি তৈরি করে। সেই গুরুত্বপূর্ণ মুহূর্তে ক্যামেরন নিজেকে মুক্ত করল এবং একটি অস্থায়ী অস্ত্র হিসেবে মেঝেতে পড়ে থাকা একটি ভারী সরঞ্জামের টুকরো ব্যবহার করে দ্রুত ঘুরে দাঁড়ালো। তোমরা মিউটাজিন চাও? ক্যামেরন চিৎকার করে বলল। তার চোখের সংকল্প যেন ঝড়ের মতো তীব্র। তোমরা কখনোই সেখানে পৌঁছতে পারবে না। প্রধান AUG অপারেটিভ তাদের উন্নত পদ্ধতির এই আকস্মিক ব্যর্থতা বুঝতে পেরে দ্রুত ফিরে যাওয়ার নির্দেশ দিল। তাদের মিশন ব্যর্থ হয়েছিল এবং UAC বাহিনী খুব দ্রুত বিশ্ববিদ্যালয়ের দিকে এগিয়ে আসছিল। AUG অপারেটিভরা তাদের ভূগর্ভস্থ গভীরতায় ফিরে গেল।
যখন সব কিছু শান্ত হলো এবং ইউএসি বাহিনী বিশ্ববিদ্যালয় সুরক্ষিত করল, জনসন ক্যামেরনের দিকে ছুটে গেল। তুমি ঠিক আছো তো? ওরা তোমাকে আঘাত করেনি তো? ক্যামেরন তখনও জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিল, তার ঠোঁটে একটি বিজয়ী হাসি। আমি ঠিক আছি, আর মিউটাজিন সুরক্ষিত আছে। সে তার পোশাকে থাকা একটি লুকোনো থলি থেকে ছোট উজ্জ্বল লাল পাথরটি বের করল। এটি এখনো নিষ্ক্রিয়, কিন্তু শক্তিপূর্ণ। জনসন তার দিকে তাকালো, তার চোখে গভীর কৃতজ্ঞতা এবং প্রশংসা ছিল। ক্যামেরন, সেই ভিন্ন মেয়েটি, তার প্রচণ্ড সাহস এবং সহজাত ক্ষমতা দিয়ে প্রমাণ করেছিল যে এমনকি উন্নত সভ্যতার এই যুগেও একজন ব্যক্তির সাহস পৃথিবীকে একটি বড় বিপদ থেকে বাঁচাতে পারে। সে জনসন তার আবিষ্কার এবং মানবজাতির ভবিষ্যৎকে রক্ষা করেছিল। এটি প্রমাণ করে যে একটি বড় ক্ষমতা সত্যিই একটি বড় দায়িত্ব নিয়ে আসে, এবং 15 বছরের ক্যামেরন সেই দায়িত্ব বহন করার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত ছিল। ক্যামেলিয়া এবং মাল্টিভার্স থেকে আসা এক মহাদানব, শহরের কোলাহল থেকে বহু দূরে, কলকাতার উপকণ্ঠে এক নিস্তব্ধ ল্যাবের নির্জনতায় 30 বছর বয়সী ক্যামেলিয়া তার জীবনের সবচেয়ে বড় গবেষণায় মগ্ন ছিল। তার মাইক্রোস্কোপের লেন্সের ভেতর দিয়ে সে দেখছিল কোয়ান্টাম কণার রহস্যময় নাচ। প্রতিটি সূক্ষ্ম গতিবিধি তার নোট বইয়ের পাতায় লিপিবদ্ধ হচ্ছিল। একসময় ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোয়ের মতো প্রতিষ্ঠানে তার সফল কর্মজীবন ছিল, কিন্তু মাল্টিভার্স বা বহু মহাবিশ্বের অজানা রহস্য উদ্ঘাটনের তীব্র আকাঙ্ক্ষা তাকে এই আরামদায়ক জীবন ত্যাগ করে এই একাকী পথে টেনে এনেছিল। ক্যামেলিয়া বিশ্বাস করত যে আমাদের পরিচিত মহাবিশ্বের এই অনন্ত বিস্তৃতি কেবল একটি নয়, বরং অসংখ্য মহাবিশ্বের জন্ম দিয়েছে, যা একে অপরের সমান্তরালে বিদ্যমান। কলকাতার সঙ্গে তার এক গভীর আত্মিক সম্পর্ক ছিল। এই শহরের আনাচে কানাচে জড়িয়ে আছে তার শৈশবের অমূল্য স্মৃতি। ভিক্টোরিয়া মেমোরিয়াল, রবীন্দ্র সদন, নন্দন আর পার্ক স্ট্রিটস। তাই গবেষণার কঠিন কাজ থেকে একটু বিরতি পেলেই সে বেরিয়ে পড়ত শহরের বুকে স্মৃতির সন্ধানে। সে প্রায় ভাবত 1000 বছর আগে এই শহর ছিল ঘন অরণ্য আর পাখির কলরবে মুখরিত, আর 1000 বছর পর হয়তো এই শহরটা পুরোপুরি বদলে যাবে। মানুষের রাজত্ব থাকবে না, থাকবে ভিন্ন গ্রহের প্রাণীদের আধিপত্য। হঠাৎ দরজার বেল বেজে উঠতেই তার ভাবনার জগতে ছেদ পড়ল। দরজা খুলে সে দেখল এক সুদর্শন যুবক, অরিত্র বসু, এক মিষ্টি হাসি নিয়ে তার দিকে তাকিয়ে আছে। অরিত্র নিজেকে মাল্টিভার্স থেকে আসা এক অভিযাত্রী হিসেবে পরিচয় দিল। সে জানালো যে সে সূক্ষ্ম শরীর বা অ্যাস্ট্রাল বডি ব্যবহার করে এক মহাবিশ্ব থেকে অন্য মহাবিশ্বে ভ্রমণ করে। সে যে কলকাতা থেকে এসেছে, সেখানে এখন শুধুই এলিয়েনদের রাজত্ব। তাদের মহাবিশ্ব এখন থেকে 1000 বছর ভবিষ্যতের, যেখানে মানব প্রজাতি প্রায় বিলুপ্ত হয়ে গেছে। অরিত্রের কথা শুনে ক্যামেলিয়ার চোখ বিস্ময় বিস্ফারিত হল। সে প্রশ্ন করল, কিভাবে এটা সম্ভব? কিভাবে আপনি সময় এবং স্থানকে জয় করলেন? অরিত্রের হাসি মিলিয়ে গেল। সে এক দীর্ঘশ্বাস ফেলে উত্তর দিল, স্বপ্ন। স্বপ্নের জগৎ সময় ও স্থানের মায়াজাল থেকে মুক্ত। একজন মানুষ সূক্ষ্ম শরীর নিয়ে স্বপ্নের মধ্য দিয়ে এক সময় থেকে অন্য সময়, এক ডাইমেনশন থেকে অন্য ডাইমেনশনে ভ্রমণ করতে পারে। এটা সাধারণ কোনো স্বপ্ন নয়, মস্তিষ্কের এক কোয়ান্টাম অবস্থা। যখন আমাদের মন গভীরতম নিদ্রায় পৌঁছায়, তখন আমাদের সূক্ষ্ম শরীর মহাবিশ্বের কোয়ান্টাম তরঙ্গগুলোর সঙ্গে মিশে যায়। একটি নির্দিষ্ট কম্পাঙ্ক
বা ফ্রিকোয়েন্সি ব্যবহার করে আমরা সময়ের স্রোতে ভেসে যেতে পারি বা ভিন্ন ডাইমেনশনে পৌঁছে যেতে পারি। তবে এর জন্য বিশেষ মানসিক প্রশিক্ষণের প্রয়োজন হয় এবং এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সে আরও ব্যাখ্যা করল, বিভিন্ন মহাবিশ্বে বিভিন্ন ডাইমেনশনে সময়ের গতি ভিন্ন হয়। তাই এক মহাবিশ্বে একদিন কাটানোর পর হয়তো দেখা যেতে পারে যে অন্য মহাবিশ্বে 1 বছর পেরিয়ে গেছে। আবার এর উল্টোটাও সত্যি হতে পারে। অরিত্রের কথায় এক ভয়ঙ্কর সত্য বেরিয়ে এলো। প্রশান্ত মহাসাগরের এক জনমানবহীন দ্বীপে একটি 20 ফুট উঁচু রহস্যময় প্রাণী এসেছে, যা এক বিলুপ্তপ্রায় মহাবিশ্ব থেকে এসেছে এবং তার সহকর্মী প্যাবিয়নদের পৃথিবীতে এনে মানব প্রজাতিকে নিশ্চিহ্ন করার চেষ্টা করছে। এই মারাত্মক হুমকি থেকে বাঁচতে হলে প্রাণীটিকে মেরে ফেলতে হবে। ক্যামেলিয়া এক মুহূর্ত দেরি না করে অরিত্রকে সাহায্য করার জন্য প্রস্তুত হয়ে গেল। ক্যামেলিয়া তার পুরনো সহকর্মী ডক্টর ব্লাটারিয়া ও ডক্টর গুস্তাভের সাহায্য চাইল। গুস্তাভের ল্যাব থেকে আনা অত্যাধুনিক অস্ত্র নিয়ে তারা দ্রুত কলকাতায় ফিরে এলো। এরপর ক্যামেলিয়া তার পুরনো বন্ধু ইন্দ্রজিৎ সান্যালকে ডাকল। ইন্দ্রজিৎ একজন যুক্তিবাদী পদার্থবিজ্ঞানী ছিল, কিন্তু মাল্টিভার্স বা এই ধরনের বিষয়গুলোতে তার বিশ্বাস ছিল না। ইন্দ্রজিৎ প্রথমে তাদের কথা বিশ্বাস করতে পারছিল না, কিন্তু যখন ক্যামেলিয়ার ট্রাভেল ডিভাইস ব্যবহার করে এক পলকে তারা প্রশান্ত মহাসাগরের দ্বীপে পৌঁছালো, তখন সে হতবাক হয়ে গেল। তার চোখে অবিশ্বাস এবং ভয়ের মিশ্র অভিব্যক্তি ফুটে উঠল। দ্বীপে পৌঁছে তারা প্রাণীটির বিশাল পায়ের ছাপ অনুসরণ করে একটি গুহার সামনে এসে দাঁড়াল। গুহার ভেতর থেকে ভেসে আসছিল এক পচা সালফারের মতো গন্ধ। গুহার দেওয়ালগুলো ছিল পিচ্ছিল এবং স্যাঁতস্যাঁতে। অরিত্র সবাইকে সতর্ক করে বলল, ভেতরে ঢোকার আগে আমাদের অদৃশ্য ঢাল ব্যবহার করতে হবে, কারণ প্রাণীটি অবিশ্বাস্য দ্রুত ও শক্তিশালী। ক্যামেলিয়া গুহায় ঢুকল এবং দেখল প্রাণীটি তার যোগাযোগ যন্ত্র নিয়ে ব্যস্ত। প্রাণীটির শরীর ছিল পাথরের মতো শক্ত, গায়ে ছিল ধারালো কাঁটা, তার চোখগুলো জ্বলছিল আগুনের মতো। ক্যামেলিয়া তার কলম ডিভাইস দিয়ে একটি তীক্ষ্ণ শব্দ করে প্রাণীটির মনোযোগ আকর্ষণ করল। সে জানত এটাই তাদের একমাত্র সুযোগ। প্রাণীটি শব্দ শুনে তার দিকে ফিরল। অরিত্র এবং ইন্দ্রজিৎ ফায়ার গবলার দিয়ে আঘাত করল, কিন্তু তাদের অস্ত্র প্রাণীটির গায়ে আঁচড়ও কাটতে পারল না। প্রাণীটি একটি বিকট শব্দ করে ইন্দ্রজিতের দিকে ছুটে এলো এবং তার বিশাল থাবা দিয়ে ইন্দ্রজিতের গলা টিপে ধরল। ইন্দ্রজিতের চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। ক্যামেলিয়া তার আহত হাতে একটি বিশেষ বন্দুক তুলে নিল। তার চোখে তখন কোনো ভয় ছিল না। মুহূর্তের মধ্যে সে বন্দুকটি প্রাণীটির মাথা লক্ষ্য করে গুলি করল। বন্দুকের প্রচণ্ড শব্দে গুহার দেয়াল কেঁপে উঠল এবং সেই বিশাল প্রাণীটি মাটিতে লুটিয়ে পড়ল। তার দেহ থেকে এক অদ্ভুত ধূসর তরল বেরিয়ে এলো, যা বাতাসের সঙ্গে মিশে গিয়ে সালফারের গন্ধ আরও বাড়িয়ে তুলল। প্রাণীটি মারা যাওয়ার পর ক্যামেলিয়া, অরিত্র এবং ইন্দ্রজিৎ স্বস্তির নিঃশ্বাস ফেলল। তারা ভেবেছিল বিপদ শেষ, কিন্তু তাদের স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হল না। গুহার ভেতরে তারা দেখল প্রাণীটির যোগাযোগ যন্ত্রটি তখনও কাজ করছে এবং একটি সংকেত গ্রহণ করছে। যন্ত্র থেকে এক অদ্ভুত ভাষা ভেসে আসছিল। অরিত্র আঁতকে উঠে বলল, ও ঈশ্বর! রহস্যময় প্রাণীটি যোগাযোগ স্থাপন করেই ফেলেছিল। এর অর্থ হল প্যাবিয়ানরা এখন পৃথিবীর দিকে আসছে। তাদের আর দেরি করার সময় ছিল না। তারা দ্রুত যন্ত্রটি নিয়ে ক্যামেলিয়ার ল্যাবে ফিরে এলো। ল্যাবের এক কোণে যন্ত্রটি ক্লিক ক্লিক শব্দ করে এক নতুন আশঙ্কার জন্ম দিল। মানব জাতির ভাগ্য এখন তাদের হাতে, এবং তাদের এই অভিযান শেষ হয়নি, বরং এটি ছিল এক নতুন অধ্যায়ের সূচনা। রহস্যময় মহাবিশ্বে ক্যামেলিয়া, মাল্টিভার্সের সূত্রপাত। শুরুতে শুধু একটি মহাবিশ্ব ছিল, যেখানে সবকিছুই সুপরিকল্পিত ছিল। সার্বজনীন প্রোগ্রামিংয়ের নিয়ম অনুযায়ী যা ঘটার তা সর্বদাই পূর্ব নির্ধারিত ছিল। কেউ ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে না। যদি কেউ সময় ভ্রমণ করে বা ভবিষ্যৎ দেখে কোনো ঘটনা পরিবর্তন করার চেষ্টা করে, তবে বুঝতে হবে যে সেই ঘটনাটি সেভাবেই ঘটার কথা ছিল।
আমাদের সকল প্রচেষ্টা সময়ের কাছে শুধুমাত্র নিমিত্ত মাত্র। কিন্তু হঠাৎ সেই প্রোগ্রামিংয়ে একটি ত্রুটি দেখা দেয়। একই ঘটনা বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে ঘটার কারণে বিশৃঙ্খলা সৃষ্টি হলো এবং সেই বিশৃঙ্খলা দূর করতে অসংখ্য নতুন মহাবিশ্বের জন্ম হলো। প্রতিটি মহাবিশ্বের সময় প্রবাহ ভিন্ন। এই বহু বিশ্বের কেন্দ্রবিন্দুতে একটি সর্বোচ্চ মহাবিশ্ব রয়েছে, যা সময় ও মাত্রার সব ধরনের মায়া থেকে মুক্ত। দার্জিলিংয়ের বার্তা। দার্জিলিংয়ের শীতল হাওয়ায় গা ভাসিয়ে ক্যামেলিয়া যখন কাঁচের জানলায় এক মুহূর্তের জন্য থমকে দাঁড়ালো, ঠিক তখনই তার হাতে থাকা ফোনটি বেজে উঠল। ওপাশ থেকে বন্ধু অরিত্রর উচ্ছ্বসিত কণ্ঠস্বর, আমরা কাল সকালের মধ্যেই পৌঁছে যাব, জরুরি কিছু কথা আছে। পরদিন সকালে হোটেলের ব্যক্তিগত লনে রোদ পোহাতে পোহাতে ক্যামেলিয়া, অরিত্র এবং ইন্দ্রজিৎ বসেছিল। পাহাড়ি মেঘের দল কাঞ্চনজঙ্ঘার শিখরে খেলা করছিল। অধৈর্য হয়ে ক্যামেলিয়া বলল, এবার সেই গুরুত্বপূর্ণ কথাটা বলো তো, যার জন্য এত দূর এলে। অরিত্র এক গভীর শ্বাস নিয়ে জানায়, ক্যামেলিয়া, আমরা একটা সংকেত পেয়েছি। এক বার্তাবাহক তোমার সঙ্গে দেখা করতে চায়। ক্যামেলিয়া কৌতূহল ভরে তাকায়, কোথা থেকে? অরিত্র জানায়, সেই সর্বোচ্চ মহাবিশ্ব থেকে। নামটি শুনেই ক্যামেলিয়ার চোখে মুখে বিস্ময় ফুটে উঠল। অরিত্র তাকে বোঝায় যে এই সর্বোচ্চ মহাবিশ্বই সকল বাস্তবতার মূল কেন্দ্র। অনেকের বিশ্বাস মৃত্যুর পর আত্মা তার চূড়ান্ত মুক্তি লাভ করে সেখানেই। এমনকি সকল মহাবিশ্বের সমষ্টিগত চেতনা সেই সর্বোচ্চ মহাবিশ্বের একটি বিন্দুর সঙ্গে সংযুক্ত। ইন্দ্রজিৎ প্রশ্ন করে, কোথায় দেখা হবে? অরিত্র এক রহস্যময় হাসি হেসে উত্তর দেয়, তিস্তা আর ত্রিবেণীর সঙ্গমের কাছে একটি প্রাচীন গুহায়। গুহার গভীরে এক গোপন সত্য। পরদিন সকালে সেই নদী সঙ্গমের কাছে ঘন কুয়াশার মধ্যে তারা তিনজন গুহার মুখে পৌঁছল। গুহার ভিতর অন্ধকার, কিন্তু সেদিকে কোনো ভয় নয়, এক অজানা আকর্ষণ অনুভব করল তারা। যত গভীরে যেতে লাগলো, ততই যেন তাদের কম্পাস নতুন কিছুর দিকে নির্দেশ করছিল। এক সময় তারা দেখতে পেল গুহার শেষে এক আলোকোজ্জ্বল মূর্তি তাদের জন্য অপেক্ষা করছে। ক্যামেলিয়া, আমি তোমার সঙ্গে দেখা করতেই মহাবিশ্বে এসেছি, এই বার্তাবাহক বলে। তার কণ্ঠস্বর যেন একই সঙ্গে সহস্র নদীর কলতানের মতো। ক্যামেলিয়া তার আগমনের কারণ জানতে চাইলে বার্তাবাহক জানায়, হাজার হাজার বছর আগে জাইলোস নামক এক উন্নত সভ্যতার প্রাণীরা এক মহাবিশ্ব থেকে অন্য মহাবিশ্বে যাওয়ার পথ আবিষ্কার করেছিল। তাদের বিজ্ঞান ও প্রযুক্তি এতটাই উন্নত ছিল যে তারা যে কোনো মুহূর্তে সর্বোচ্চ মহাবিশ্বে প্রবেশ করতে পারত। সেই কারণেই তাদের অস্তিত্ব অনিবার্য হয়ে ওঠে। বার্তাবাহক আরও জানায়, সেই সভ্যতার প্রাণীরা নিজেদের অনিবার্য ধ্বংসের মুহূর্তে তোমাদের এই পৃথিবীতে আশ্রয় নিয়েছিল। তারা দানবদের বিরুদ্ধে তাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্রগুলো এই গুহার গভীরে লুকিয়ে রেখেছিল। তারা আশা করেছিল একদিন ফিরে এসে এগুলো আবার সংগ্রহ করবে, কিন্তু তারা নিজেরাই ইতিহাসের পাতা থেকে নিশ্চিহ্ন হয়ে গেল। জাইলোস সভ্যতার পতনের পর দানবরা পাতালপুরী থেকে বেরিয়ে আসে। তারা বিভিন্ন মাত্রায় ছড়িয়ে পড়ে এবং অসংখ্য প্রজাতির উপর নির্মম অত্যাচার শুরু করে। কিন্তু তারা জানে না যে তাদের ধ্বংস করার একমাত্র অস্ত্র এই পৃথিবীতেই একটি গোপন গুহায় লুকোনো আছে। রহস্যময় মহাবিশ্বে যাত্রা। বার্তাবাহকের নির্দেশনায় ক্যামেলিয়া ও তার দল নিজেদের অস্তিত্বকে এক স্বপ্নের স্রোতে ভাসিয়ে দিল। স্বপ্নের জগতের মাধ্যমে তারা এক নিমেষে পৌঁছে গেল এক রহস্যময় মহাবিশ্বে, যেখানে পৃথিবী, আকাশ এবং বাস্তবতা
সবই তাদের পরিচিত জগতের ঠিক বিপরীত। তারা বুঝতে পারল যে স্বপ্নের জগৎ সময় এবং মাত্রার মায়াজাল থেকে মুক্ত, তাই তারা এত সহজে এক মাত্রা থেকে অন্য মাত্রায় পৌঁছে যেতে পেরেছে। সেখানে তারা এক বিশাল প্রাসাদে পৌঁছায়, যেখানে একজন রানী তাদের জন্য অপেক্ষা করছিল। রানীকে দেখে ক্যামেলিয়া স্তম্ভিত হয়ে গেল, কারণ রানী দেখতে হুবহু তার মতো। রানী এক করুণ হাসি এসে বললেন, আমাদের মস্তিষ্কের মধ্যে একটি ক্ষীণ যোগসূত্র আছে, তাই আমি প্রায়ই স্বপ্নে তোমার অনুভূতি অনুভব করেছি। ক্যামেলিয়াও স্বীকার করল যে সেও প্রায়ই স্বপ্ন দেখে যে সে এক বিশাল সাম্রাজ্যের রানী। ক্যামেলিয়া বলল, সর্বোচ্চ মহাবিশ্বের একজন বার্তাবাহকের নির্দেশ অনুযায়ী আমরা স্বপ্নের জগতের মাধ্যমে তোমাদের এই পৃথিবীতে এসেছি। তোমাদের পৃথিবীকে আমরা দানবদের আক্রমণের হাত থেকে রক্ষা করতে এসেছি। রানী বললেন, হ্যাঁ, জাইলোস সভ্যতার প্রাণীদের কাছে দানবদের পরাজিত করার জন্য একটি বিশেষ অস্ত্র ছিল, এবং সর্বোচ্চ মহাবিশ্বের একজন বার্তাবাহকের বক্তব্য অনুযায়ী সেই অস্ত্র তোমাদের পৃথিবীতে রয়েছে। ক্যামেলিয়া মাথা নেড়ে জানায়, হ্যাঁ, আমরা তোমাদের জন্য সেই অস্ত্র সংগ্রহ করে এনেছি। আমাদের কাছে সেই অস্ত্র আছে, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব। রানী তাদের বোঝান যে তাদের দুই মহাবিশ্ব একে অপরের পরিপূরক, একটির অস্তিত্ব অন্যটির ওপর নির্ভরশীল। যদি আমাদের মহাবিশ্বের মানবজাতি ধ্বংস হয়ে যায়, তিনি বলেন, তবে তোমাদের মহাবিশ্বের মানব জাতীয় অস্তিত্ব হারাবে। রানী আরও বলেন যে এই মাল্টিভার্সের একজন সর্বোচ্চ ঈশ্বর আছেন, যিনি তিনজন মহান দেবতাকে এই মহাবিশ্বের সুরক্ষার দায়িত্ব দিয়েছেন। তিনি জানান, এই মাল্টিভার্সের ভিত্তি হল শূন্য, কিন্তু এর আকার অসীম। এক, শূন্য এবং অসীমের মিলনের সৃষ্টি, আর এর ভাষা হলো গণিত। তাই যদি আমরা এই মহাবিশ্বকে বুঝতে চাই, তাহলে প্রথমে গণিতকে আরও ভালোভাবে বুঝতে হবে। কাঞ্চনজঙ্ঘার মহাযুদ্ধ। দানবদের পরাজিত করার জন্য ক্যামেলিয়া লক্ষ লক্ষ অস্ত্র তৈরি করল। তারপর কাঞ্চনজঙ্ঘা পর্বতের পাদদেশে তাদের যুদ্ধের শিবির স্থাপন করা হলো, কারণ সেখান থেকে দানবদের গতিবিধি পর্যবেক্ষণ করা সহজ। যুদ্ধ শুরু হলো। কাঞ্চনজঙ্ঘার বরফে ঢাকা চূড়া কেঁপে উঠল দানবদের গর্জনে। আলোর ঝলকানি, অস্ত্রের ঝংকার এবং বজ্রের মতো শব্দে যুদ্ধের ময়দান প্রকম্পিত হলো। এক ভয়াবহ যুদ্ধ হলো, যেখানে ক্যামেলিয়ার নেতৃত্বে মানবজাতি দানবদের পরাজিত করল। ফিরে আসা এবং প্রশ্ন। যুদ্ধ শেষে ক্যামেলিয়া ও তার দল সেই রহস্যময় মহাবিশ্বের সবাইকে বিদায় জানালো এবং নিজেদের জগতে ফিরে এলো। যখন তাদের চোখের সামনে সব কিছু স্পষ্ট হলো, তারা দেখতে পেল তারা হোটেলের রুমের বাইরে দাঁড়িয়ে আছে। সামনের দৃশ্যটি দেখে তাদের মনে হলো যেন তারা একটি দীর্ঘ স্বপ্ন থেকে জেগে উঠেছে। অপূর্ব সুন্দর কাঞ্চনজঙ্ঘা তাদের সামনে দাঁড়িয়ে আছে, যেন তাদের বীরত্বের নীরব সাক্ষী। তাদের এই অভিজ্ঞতা থেকে একটি প্রশ্নই মনের মধ্যে ঘুরপাক খায়, এটা কি শুধু একটা স্বপ্ন ছিল, নাকি মাল্টিভার্সের এক নতুন অধ্যায়ের শুরু?